নমস্কার, আপনারা দেখছেন বীরভূম আরসি টিভি। আপনাদের সঙ্গে আমি পিয়া। শুরু করছি আজকের সংবাদ। বিস্তারিত সংবাদে যাওয়ার আগে দেখে নেব সংবাদ শিরোনাম। অনির্দিষ্টকালের জন্য বন্ধ জেলার বৈধ বালিঘাটগুলি। অজয় নদীতে গোলা পরিদর্শনে আর্মিরা। বাজিতপুরে নাট্যচর্চা ও কর্মশালা। ঘোষগ্রামে ঐতিহ্যবাহী কড়িমেলা। স্বনির্ভরতা দিশা দেখাচ্ছেন রাজনগরের আলিম। সাঁইথিয়ায় পড়ুয়াদের বিদায়ী অনুষ্ঠান। তৃণমূলের জনসভার প্রস্তুতি চলছে জোর কদমে। বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা লোকপুরে। মোহাম্মদবাজারে আদিবাসী ফুটবল প্রতিযোগিতা। এবার সংবাদ বিস্তারিত। বালিঘাট মালিকদের ডাকে জেলার বৈধ বালিঘাটগুলি অনির্দিষ্টকালের জন্য বন্ধ আজ থেকে। সমস্যার সুরাহা না হলে বৃহত্তর আন্দোলনে নামার ডাক দিয়েছেন বালিঘাট মালিকরা। আজ থেকে অনির্দিষ্টকালের জন্য জেলার সমস্ত বৈধ বালিঘাটগুলি বন্ধ রাখা হয়েছে। এই বন্ধের ডাক দিয়েছেন বালিঘাটের মালিকেরা। তাদের দাবি 2017 সালে বালিঘাটগুলি নিলাম হওয়ার টাকা কিস্তি অনুযায়ী দেওয়ার ব্যবস্থা ছিল, কিন্তু 2018 সালের শেষের দিকে বালিঘাট নিলামের পরই তাদের তৎক্ষণাৎ 3 কিস্তির টাকা জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয় জেলা প্রশাসনের পক্ষ থেকে। বালি মালিকরা জানান তাদের পক্ষে একসঙ্গে 3 কিস্তির টাকা দেওয়া সম্ভব নয়। এছাড়া নিলামের আগে এক নিয়ম এবং নিলামের পরে আরেক নিয়ম চালু করছে সরকার। সরকারই কখনো কখনো বালি তোলার প্রক্রিয়ায় স্থগিতাদেশ জারি করছে। এই সমস্ত দাবি দেওয়া সামনে রেখে আজ থেকে জেলার সমস্ত বৈধ বালিঘাটগুলি বন্ধের ডাক দিয়েছে বালিঘাট মালিকরা। আগামী বছরের 28শে জানুয়ারি বড়সড় আন্দোলনের ডাক দিয়েছেন এবং জেলা শাসকের কাছ থেকে একটি স্মারকলিপিও প্রদান করেছেন তারা। হ্যাঁ, আমরা আজকে যে হাজির হয়েছি বীরভূম জেলা স্যান্ড অনার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে। আমরা পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে লং টার্ম মাইনিং লিস্ট পেয়েছি, কিন্তু এই লং টার্ম মাইনিং লিস্ট চালাতে গিয়ে আমরা নানা রকম প্রশাসনিক প্রতিবন্ধকতার সম্মুখীন হচ্ছি। সেইগুলোর জন্য আজকে আমরা ডিএম ম্যাডামকে একটা স্মারকলিপি দেওয়ার জন্য আমরা এখানে জমায়েত হয়েছি। আগামী 28/12/2018 আমাদের একটা বিরাটভাবে একটা জমায়েত বা ডেপুটেশন আমাদের হবে, এবং তাতে যদি প্রশাসনিক কোনো আমাদের রিলিফ দিতে পারে তো ভালো, তাহলে না আমরা আরও বৃহত্তর আন্দোলনে যাব। তার কারণ আমাদের মূলত বিষয়গুলো হচ্ছে যে প্রথমত 2016 সালে যে অকশন হয়েছিল, 2018 সালে পর্যন্ত তারা কিন্তু একটা অপশন পেল টাকা ভরার, কিন্তু 2018 সালের এই শেষের দিকে যেগুলো অকশন হয়েছে সেইগুলোকে এই মুহূর্তে 3 কিস্তি টাকা ভরতে হবে। আবার কিছু কিছু ঘাটের ক্ষেত্রে দেখা গিয়েছে তাদের একটা প্রসেসিংয়ের মাধ্যমে বালিগুলোকে তোলা হয়, সেই প্রসেসিংটাকে এখন স্টপ করে দেওয়া হচ্ছে। এখন বীরভূম জেলায় যত বালি অ্যাসোসিয়েশনে যে অনার্স আছে, এরা বিভিন্নভাবে ব্যাংকে লোন করে, কেউ জমি জায়গা বিক্রি করে, কেউ স্ত্রীর গয়না বন্ধকি দিকে এই সমস্ত স্যান্ড ব্লকগুলো নিয়েছে। এখন তারা এইভাবে বিরাট একটা খারাপ অবস্থায় পড়ে গিয়েছে। এই বিষয় নিয়ে আমরা প্রশাসনের দৃষ্টিগোচর করার জন্য আমরা সেই রকম প্রস্তুতি নিচ্ছি। যদি আমরা ফলপ্রসূ হয় খুব ভালো, নইলে আমরা বৃহত্তর আন্দোলনে যাব, এমনকি লাগাতার অনশনেও যেতে আমরা বাধ্য থাকব। আর যে সমস্ত আমাদের স্যান্ড ওনারদের ওপর কেস দেওয়া হয়েছে, হ্যাঁ, বৈধ ঘাট গভর্নমেন্টে মাইনিং লিজ আছে লং টার্ম, তার সত্ত্বেও তাদেরকে যে কেসগুলো দেওয়া হয়েছে সেই কেসগুলো যাতে প্রশাসন তুলে নেয় তার জন্য আমরা অনুরোধ রাখছি। আমার নাম কাশীনাথ পাল, আমিও বালি ব্যবসার সঙ্গে যুক্ত। পার্থ দাসের রিপোর্ট, বীরভূম আরসি টিভি, সিউড়ি। আজ দুবরাজপুর থানার কোটা গ্রামের বালিঘাটে গোলা পরিদর্শনে এলেন আর্মির অফিসাররা। উল্লেখ্য, গত 15ই ডিসেম্বর সন্ধ্যায় দুবরাজপুর থানার লোবা পঞ্চায়েতের কোটা গ্রামের রানীবালিঘাটে দেখতে পাওয়া যায় দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কালের গোলা। জানা যায় দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় প্রচুর পরিমাণে গোলা এই অজয় নদীর গর্ভে পড়েছিল, সাথে একটি কামানও পড়েছিল। বছর 10 আগে এই নদীগর্ভে একটি গোলা দেখা গিয়েছিল।
সম্পূর্ণ মোটা ছিট দিয়ে তৈরি এই গোলাটি 6 ফুট লম্বা এবং গোলাকার। সেই গোলাটি পরিদর্শনে এলেন আর্মির অফিসাররা। গোলাটি মাপযোগ করা হয় এবং নমুনা সংগ্রহ করা হয়। গোলাটি আদৌ সক্রিয় আছে কিনা সব দিক খতিয়ে দেখছেন তারা। এখনও উক্ত স্থানে দুবরাজপুর থানার পুলিশ মোতায়েন করা হয়েছে এবং সেখানে কোনো ব্যক্তিকে ঘেঁষতে দেওয়া হচ্ছে না। লালটু মুখার্জির রিপোর্ট, বীরভূম RCTV, দুবরাজপুর। গতকাল সন্ধ্যায় মল্লারপুর বাজিতপুরে 400 বছরের প্রাচীন জমিদার বাড়ির প্রায় ধ্বংসস্তূপে পরিণত হওয়া এক নস্টালজিক পরিবেশে নাট্যচর্চা, নাট্য আলোচনা ও নাট্য কর্মশালার আয়োজন করা হয়। এখানে বাজিতপুর উচ্চ বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা মনসামঙ্গল এবং সপ্তপদী নাট্যগোষ্ঠী একটি করে নাটক পরিবেশন করে। উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ নাট্য একাডেমির অন্যতম সদস্য সুপ্রিয় সমজদার, বাজিতপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রশান্ত কুমার দাস প্রমুখ। সমস্ত অনুষ্ঠানটির পরিচালনা এবং সঞ্চালনায় ছিলেন সপ্তপদী নাট্যগোষ্ঠীর সভাপতি সুব্রত ঘটক। এলাকার কচিকাঁচা থেকে বয়োজ্যেষ্ঠ নারী পুরুষ সকলের কাছে এই অনুষ্ঠান আলোড়ন সৃষ্টি করে। স্বাধীনতার পর থেকে প্রায় 10 লক্ষ মেয়ে পাচার হয়েছে শুধুমাত্র এই বাংলাদেশ থেকে। শুধুমাত্র বাংলাদেশ থাইকা। আমি রাজশাহীর মেয়ে, সেলাই মেশিনের কাজ ভালোই পারতাম। কলকাতায় কামদাউনের নাম কইরা ওরা মাইয়ারাই করলো যৌনপল্লীতে। সেখানে 10 বার বাবুদের হাত বদল হয়েছে। যশোর বেনাপোল একটা নাম করা জায়গা। মনে হয় এই রুটে সকালে অনেক মেয়ে পাচার হয়েছে। বাবু গো, পাচার কয় প্রকারের জানেন? চার, মূল হোতা, দালাল, সংগ্রহকারী, সহযোগী। অর্থাৎ যারা আজ রংপুর, কুড়িগ্রাম, ঘাটাল থেকে ভালো সংসার করবার আশা, ভালো কাজ পাওয়ার আশায় বেরিয়ে যাচ্ছে, তাদের অধিকাংশ মেয়ে আজ যৌন পর্যটন কেন্দ্রে বাধ্যতামূলক শ্রমে নিযুক্ত। আমি বঙ্গদেশেরই মেয়ে, অনেক কালো স্বপ্নের ঘরে লক্ষ লক্ষ মেয়ে আজ শরীর লইয়া পয়সা আছে। এই ধারা বন্ধ না হলে একদিন আপনার বাড়ি থেকে মেয়ে চলে যাবে। ভাস্কর মণ্ডলের রিপোর্ট, বীরভূম RCTV, মল্লারপুর। মল্লারপুর ব্লকের বীরচন্দ্রপুর সংলগ্ন ঘোষ গ্রাম মা লক্ষ্মীর জন্য বিখ্যাত। এখানে ধুমধাম সহকারে লক্ষ্মী পুজো করা হয়। পৌষ মাসে প্রতি বৃহস্পতিবারও লক্ষ্মী পুজো হয়। বসে ঐতিহ্যবাহী কড়ি মেলা। বীরভূম ছাড়াও অন্যান্য জেলা থেকেও মানুষ ভিড় জমান এই ঐতিহ্যবাহী কড়ি মেলায়। মায়ের ভক্ত বাড়ি 5 টাকা দান করলেন। এটা গুগলি, এটা জল সংকট। সেই দুটো কত হয়েছে? 10 আর 10 20 নাকি? ভক্ত যদি দান করতে চান, লক্ষ্মী মন্দির উন্নয়নের জন্য কেউ যদি দান করতে চান, আমাদের দুর্গা মন্দিরে এসে জমা দিন। জমা দিয়ে রসিদ সংগ্রহ করুন। আমার নাম গুরুশরণ ব্যানার্জি। এটা লক্ষ্মী মন্দিরে আমি সেবাই। ঘোষগ্রাম লক্ষ্মী মন্দির বীরভূমের এক প্রাচীন তীর্থক্ষেত্র, বৈষ্ণব তীর্থক্ষেত্র। এখানে মা লক্ষ্মীর পুজো মা এখানে নিত্য পূজিতা। পৌষ মাসে এখানে মায়ের বিশেষ পুজো হয়। আর সেই বিশেষ পুজোকে কেন্দ্র করে প্রতি বৃহস্পতিবার এখানে বসে কড়ির মেলা। এই ঐতিহ্যবাহী কড়ি আগে ছিল বিনিময়ের মাধ্যম,
কিন্তু সময়ের সাথে সাথে পরিবর্তন হয়েছে, এখানে টাকা পয়সার মাধ্যমে এখন আদান প্রদান চলে। কিন্তু সেই কড়ির ঐতিহ্যকে ধরে রাখার জন্য এই বীরভূমের এই সীমান্তবর্তী মুর্শিদাবাদ সীমান্তবর্তী এই গ্রামে প্রতি বছর পৌষ মাসে বৃহস্পতিবার বসে কড়ি মেলা। আর সেই কড়ি মেলাতে মানুষের ভিড় উপচে পড়ে। মানুষ সেই কড়ি এবং ঝাঁপি কিনে নিয়ে মা লক্ষ্মীর চরণে ঠেকিয়ে নিয়ে গিয়ে বাড়িতে লক্ষ্মীর ঝাঁপি প্রতিষ্ঠা করেন। এই উপলক্ষে হাজার হাজার মানুষের সমাগম ঘটে, বহু দূর দূরান্তের মানুষ এখানে আসেন। এই মেলাকে কেন্দ্র করে গৃহস্থালী সমস্ত কিছু জিনিসপত্র, একদম গ্রাম্য মেলার যে নস্টালজিয়া, সেই নস্টালজিয়া এই মেলার মধ্যে খুঁজে পাবেন। নাম গুরুশরণ ব্যানার্জি। পতিত পাবন বৈরাগ্যের রিপোর্ট, বীরভূম RCTV মল্লারপুর। হাঁস চাষ করে স্বনির্ভরতার দিশা দেখাচ্ছেন রাজনগরের শেখ আলিম। বাড়িতে বসে না থেকে বেকার যুবক যুবতীরা যদি খাঁকি ক্যাম্বেল হাঁসের চাষ করেন তাহলে তারা স্বনির্ভর হয়ে উঠবেন, এমনটাই বলছেন রাজনগরের খোদাইবাগ গ্রামের বাসিন্দা শেখ আলিম। তিনি বাড়িতে 50টি খাঁকি ক্যাম্বেল হাঁসের চাষ করেন, যার থেকে বছরে আয় হয় 10 থেকে 12,000 টাকা। কি ক্যাম্বেল হাঁসের চাষ করছেন? আচ্ছা, কত বছর ধরে করছেন? আমি 3-4 বছর থেকে করছি এটা। আপনার বাড়িতে কতগুলো হাঁস আছে? 50 পিস মতো রয়েছে। কেমন আয় হয় বছরে? বছরে আমার 10 থেকে 12,000 টাকা আয় হচ্ছে। আচ্ছা, আজকে যে বেকার ছেলেমেয়েরা ঘুরে বেড়াচ্ছে যারা, তারা যদি হাঁস চাষ করে তাদেরকে কি বলবেন আপনি? তাদেরকে বলবো যে হ্যাঁ, হাঁস চাষ করা মানে সুফল পাবেন আপনি। হ্যাঁ, এতে প্রচুর লাভ রয়েছে। আপনার নাম? আমার নাম শেখ আলী। উত্তম মণ্ডলের রিপোর্ট, বীরভূম RCTV রাজনগর। আজ সাঁইথিয়া হরিজন প্রাথমিক বিদ্যালয়ে 4র্থ শ্রেণীর পড়ুয়াদের বিদায়ী অনুষ্ঠান হলো। 6ষ্ঠতম বর্ষে এই অনুষ্ঠানে পদার্পণ করল। পিছিয়ে পড়া ছাত্রছাত্রীদের প্রেরণা জাগানোর জন্য শিক্ষক শিক্ষিকা ও ছাত্রছাত্রীদের যৌথ উদ্যোগে অনুষ্ঠিত হয় এই অনুষ্ঠান। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনায় ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক নবীনচন্দ্র মণ্ডল। এছাড়া উপস্থিত ছিলেন শিক্ষিকা সোমা রায়, প্রাক্তন জেলা পরিদর্শক আশিস চৌধুরী, কৃষি বিজ্ঞানী ডক্টর দেবাশিস পাল প্রমুখ। প্রধান উদ্দেশ্য কি? প্রধান উদ্দেশ্য হচ্ছে আমাদের পাড়াটা বিশেষ করে পিছিয়ে পড়া পাড়া। এখানে পিছিয়ে পড়া মানুষের বাস। আর আমরা অভিজ্ঞতায় দেখেছি যে আগে এই ছেলেরা উপহার তুলে দিচ্ছেন শরদিন্দু মুখোপাধ্যায়, অন্নপূর্ণা দাস। অন্নপূর্ণা চলো। পীযূষ মণ্ডলের রিপোর্ট, বীরভূম RCTV সাঁইথিয়া। মোহাম্মদবাজার ব্লকের কালীতলা মাঠে আগামী 29শে ডিসেম্বর তৃণমূল কংগ্রেসের বিশাল জনসভা রয়েছে। আর এই জনসভাকে কেন্দ্র করে জোর কদমে চলছে প্রস্তুতি। এই জনসভায় উপস্থিত থাকবেন তৃণমূলের জেলা সভাপতি অনুব্রত মণ্ডল, 2 মন্ত্রী ডক্টর আশিস ব্যানার্জি ও চন্দ্রনাথ সিংহ, জেলা সভাধিপতি বিকাশ রায়চৌধুরী সহ তৃণমূলের নেতাকর্মীরা। তৃণমূল নেতা শান্তনু চক্রবর্তী বলেন, বিজেপির মিথ্যা প্রচার বন্ধ করার জন্য এই সভার আয়োজন করা হয়েছে। কি হচ্ছে এখানে? মাননীয় অনুব্রত মণ্ডল মহাশয়, বীরভূম জেলা সভাপতি, যে 19টা ব্লকে জনসভা করছেন, তারই অঙ্গ হিসাবে আগামী 29শে ডিসেম্বর এই কালীতলা ময়দানে মোহাম্মদবাজার ব্লক তৃণমূল কংগ্রেসের আয়োজনে এক বিশাল ঐতিহাসিক জনসভা। সেই জনসভায় উপস্থিত থাকবেন আমাদের বীরভূম জেলা সভাপতি অনুব্রত মণ্ডল মহাশয়, 2 মন্ত্রী চন্দ্রনাথ সিনহা মহাশয়, আশিস ব্যানার্জি মহাশয় এবং বীরভূম জেলা সভাধিপতি বিকাশ রায়চৌধুরী মহাশয় এবং 2 সহসভাপতি অভিজিৎ সিনহা এবং মলয় মুখার্জি এবং ব্লক নেতৃত্ব। কত মানুষের জমায়েত হবে বলে আমাদের টার্গেট আছে? মোটামুটি 50,000 লোকের সমাবেশ ঘটা হয়েছে। আপনার নাম? শান্তনু চক্রবর্তী, মোহাম্মদবাজার ব্লক তৃণমূল কংগ্রেস কমিটির সম্পাদক। পাপাই বাগদি রিপোর্ট, বীরভূম RCTV মোহাম্মদবাজার। আজ খয়রসল ব্লকের লোকপুর রামধনু পাবলিক স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হলো খন্নি সংলগ্ন খেলার মাঠে। অনুষ্ঠানের শুভ সূচনা করেন লোকপুর উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক জয়দেব দত্ত। পড়ুয়াদের মশাল দৌড়, হাতে সেফ লাইভের প্লাকার্ড নিয়ে বাদ্যযন্ত্র সহযোগে স্থানীয় এলাকা পরিক্রমা করে। 26টি ইভেন্টে 185 জন পড়ুয়া প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। অনুষ্ঠানটিকে প্রাঞ্জল করার জন্য সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। স্কুলের পড়াশোনার পাশাপাশি খেলাধুলা যে শিক্ষার অঙ্গ, সে কথা শোনান বিদ্যালয়ের শিক্ষক তথা সঞ্চালক বিপুল দত্ত। রামধনু পাবলিক স্কুলে
রামধনু পাবলিক স্কুলের 2018 শিক্ষাবর্ষের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার মূল পর্বে আমরা ছেলে গেল তোর ওখানে সরবে না ডিস্টার্ব করে দিচ্ছে আবার এই ছেলে এখন যেতে তো নিজে এখন শিক্ষার পাশাপাশি খেলাধুলো যে একটা বিশেষ অঙ্গ, শিশুর সার্বিক বিকাশের জন্য রামধনু পাবলিক স্কুল এই ক্রীড়ার উপর বিশেষ গুরুত্ব দিয়ে থাকে। বিপুল দত্ত রামধনু পাবলিক স্কুলের সহকারী শিক্ষক এবং রামধনু পাবলিক স্কুলের সাংস্কৃতিক এবং ক্রীড়া বিভাগের প্রমুখ দায়িত্ব নিয়ে কাজ করে। শেখ রিয়াজউদ্দিনের রিপোর্ট, বীরভূম আরসিটিভি, লোকপুর। বীরভূম জেলা পুলিশের উদ্যোগে ও মোহাম্মদবাজার থানার পরিচালনায় গতকাল এক দিবসীয় নকআউট আদিবাসী ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় মোহাম্মদবাজার ব্লকের গিরিজোর সাঁওতাল বিদ্যালয় প্রাঙ্গণে। পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের উদ্যোগে আদিবাসীদের উন্নয়নে ব্লকে ব্লকে শুরু হয়েছে নকআউট ফুটবল প্রতিযোগিতা। গতকাল বীরভূম জেলা পুলিশের উদ্যোগে ও মোহাম্মদবাজার থানার পরিচালনায় এক দিবসীয় ফুটবল প্রতিযোগিতার আয়োজন করা হয় ব্লকের গিরিজোর সাঁওতাল বিদ্যালয় প্রাঙ্গণে। মোট 8টি দল এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। চূড়ান্ত পর্যায়ের খেলায় এইচপি মিলন স্টার রামপুর ট্রাইবেকারের সিধু কানু শ্রমিক কল্যাণ সমিতিকে পরাজিত করে। এদিন বিজয়ী দলকে 7,000 টাকা ও ট্রফি এবং বিজিত দলকে 5,000 টাকা ও ট্রফি দেওয়া হয়। পাশাপাশি আদিবাসী নৃত্য প্রতিযোগিতারও আয়োজন করা হয়। নৃত্য প্রতিযোগিতায় বিজয়ী দলকে 2,000 টাকা ও আদিবাসী নৃত্য পোশাক এবং দ্বিতীয় স্থানাধিকারী দলকে 1,500 টাকা ও ট্রফি দেওয়া হয়। এদিন 10 জন কৃতী ছাত্রছাত্রীকে সম্মাননা জানানো হয়। তাদের হাতে ব্যাগ, ফাইল তুলে দেওয়া হয় এবং তারা যাতে ফ্রি কোচিং নিতে পারে তার সুযোগ করে দেওয়া হয়। এদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মোহাম্মদবাজার ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক আশিস মণ্ডল, থানার আইসি মাধবচন্দ্র মণ্ডল ও ভারকাটা পঞ্চায়েতের প্রধান সুপ্রিয়া কোনাই প্রমুখ। পাপাই বাগদির রিপোর্ট, বীরভূম আরসিটিভি, মোহাম্মদবাজার। আজকের সংবাদ এই পর্যন্ত। পরবর্তী সংবাদের জন্য চোখ রাখুন বীরভূম আরসিটিভির পর্দায়। নমস্কার।